চলুন আজ বাংলার এক হাড়হীন করা ভূতের গল্পের গভীরে যাওয়া যাক। তবে শুনুন, এটা কিন্তু শুধু কোনো ভূতের গল্প না, বরং সমাজের গভীরে লুকিয়ে থাকা এক মারাত্মক সমস্যার প্রতিচ্ছবি। আসুন একসাথে খুঁজে বের করি এই কিংবদন্তির আড়ালে আসল ভয়টা ঠিক কিসের। গল্পটার শুরু নায়রা নামের ২৭ বছর বয়সী এক পডকাস্ট হোস্টের শেষ রেকর্ডিংটা দিয়ে। আচ্ছা, নায়রার কাজটাই ছিল বাংলার পুরনো লোককথার আড়ালের সত্যিটা খুঁজে বের করা। আর ঠিক এই রকমই এক সত্যের খোঁজে ও পৌঁছে গিয়েছিল এক প্রত্যন্ত গ্রামে, যেখানে শাকচুন্নির কিংবদন্তিটা মানুষের নিঃশ্বাসের সাথে মিশে আছে। নায়রার রেকর্ডিংয়ের রহস্যটা বুঝতে হলে আগে আমাদের সেই কিংবদন্তিটা জানতে হবে, তাই না? গ্রামের স্কুল শিক্ষিকা ইন্দ্রাণীদি নায়রাকে এই গল্পটা বলেছিলেন। তবে ইন্দ্রাণীদি কিন্তু শুধু একজন সাধারণ শিক্ষিকা নন, তিনি ছিলেন গ্রামের অনেক না বলা ইতিহাসের জীবন্ত সাক্ষী। ইন্দ্রাণীদি বলছিলেন, শাকচুন্নি শুধু একটা মরা আত্মা না, সে আসলে একটা অসম্পূর্ণ বিয়ের প্রতীক, একটা প্রমিস যাকে নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছিল, তারই ছায়া। ভাবুন তো, তার অতৃপ্ত আত্মা অন্য বিবাহিত মেয়েদের সুখ কিভাবে সহ্য করবে, যে সুখটা ওর জীবন থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই কিংবদন্তির একেবারে কেন্দ্রে রয়েছে কল্যাণী নামের এক মেয়ের মর্মান্তিক গল্প। অপরূপ সুন্দরী ছিল কল্যাণী, বিয়ে হয়েছিল চন্দনের সঙ্গে, যে কিনা ছিল একটা আস্ত জানোয়ার। দিনের পর দিন, রাতের পর রাত চলত ভয়ঙ্কর অত্যাচার। আর শেষে এক রাতে চন্দনকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে পাটলা পুকুরের জলে ডুবিয়ে মারে। আচ্ছা, এইবার ফেরা যাক নায়রার তদন্তে। নায়রা তো ওর সব আধুনিক যন্ত্রপাতি, রেকর্ডিং ইকুইপমেন্ট নিয়ে গেছিল এই পুরনো রহস্যের গভীরে ডুব দিতে। ও কি তখন ঘুণাক্ষরেও টের পেয়েছিল যে এই কিংবদন্তিটা ওকে কিভাবে একটু একটু করে নিজের দিকে টেনে নিচ্ছে? নায়রা শুনেছিল শাকচুন্নি নাকি শুধু বিবাহিত মেয়েদেরই ধরে, তো নিজেকে বাঁচানোর জন্য ও একটা মিথ্যে বলে। ইন্দ্রাণীদিকে বলে যে সে অবিবাহিত। আর জানেন, এই একটা ছোট্ট মিথ্যেই ওর জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়ায়, একেবারে শাকচুন্নির পথের সামনে এনে ফেলে দেয় ওকে। সেই রাতে পাটলা পুকুরের পাশ থেকে ঘুরে আসার পর নায়রা নিজের ঘরে ফেরে, আর ব্যাগটা খুলতেই এমন একটা জিনিস দেখতে পায় যা ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা ভয়ের স্রোত বইয়ে দেয়। এরপর থেকে ঘটনাগুলো যেন আরও দ্রুত ঘটতে শুরু করে। কখনো জলের মধ্যে লাল পাড়ের শাড়ির এক ঝলক, কখনো ক্যামেরার লেন্সে নিজের ঠিক পেছনে ভেজা চুলের একটা ছায়া, আবার কখনো গভীর রাতে জানলার কাছে খচখচ করে নখের আঁচড়ের শব্দ। এই সব কিছু মিলে নায়রাকে যেন ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। ও পরিষ্কার বুঝতে পারছিল এই ঘরেও একা নয়। নায়রার ভয়টা যখন একেবারে চরমে পৌঁছে গেছে, ঠিক সেই সময় গল্পটা এমন একটা বাঁক নেয় যা সবকিছুকে ওলটপালট করে দেয়। আর এই বাঁকটা আমাদের ভাবতে বাধ্য করে যে আসল ভূতটা কে, পুকুরের ওই অতৃপ্ত আত্মা, নাকি সমাজের গভীরে লুকিয়ে থাকা অন্য কিছু। রহস্যের প্রথম জটটা খুলল ইন্দ্রাণীদির নিজের জীবনের একটা ভয়ঙ্কর সত্যি দিয়ে। উনি জানান, উনিও নিজের স্বামীর হাতে অকথ্য অত্যাচার সহ্য করেছেন, আর ওই পাটলা পুকুরেই প্রায় মরতে বসেছিলেন। কিন্তু জানেন কি হয়েছিল? সেদিন লাল পাড়ের শাড়ি পরা এক ছায়ামূর্তি ওকে বাঁচিয়েছিল। এই ঘটনাটা সাডেনলি সব হিসেব বদলে দেয়। শাকচুন্নি তাহলে শুধু শিকারী নয়, সে নির্যাতিত নারীদের রক্ষাকর্তাও। আর এখানেই গল্পের আসল সারমর্মটা লুকিয়ে আছে। শাকচুন্নি আসলে শুধু কল্যাণীর একার আত্মা নয়, সে হল ওই গ্রামের সেই সমস্ত মেয়েদের সম্মিলিত ক্রোধ, তাদের প্রতিবাদের কণ্ঠ, যাদের যুগ যুগ ধরে অত্যাচার করে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আসল ভয়টা ভূতের নয়, আসল ভয়টা হলো মানুষের তৈরি করা এই নীরবতার। এই সত্যিটা সামনে আসার পর গল্পের আসল ভিলেনের ছবিটাও কিন্তু পরিষ্কার হতে শুরু করে। আর তখন বোঝা যায় আসল শয়তান পুকুরের জলে থাকে না, সে দিব্যি লোকচক্ষুর সামনে আমাদের মধ্যেই ঘুরে বেড়ায়। গ্রামের পুরোহিত হারাধন পণ্ডিত এবার আসরে নামে। সে নায়রাকে বোঝায় শাকচুন্নির আত্মাকে শান্ত করতে একটা বিশেষ পুজো করতে হবে, আর সেই পুজোর মাধ্যম হতে হবে নায়রাকেই। কিন্তু এই ধর্মীয় আচারের আড়ালে যে কি ভয়ঙ্কর এক ষড়যন্ত্র লুকিয়েছিল তা নায়রা কল্পনাও করতে পারেনি। আর ওই পুজোর সময়েই পণ্ডিতের আসল মুখোশটা খুলে পড়ে। ওর লক্ষ্য কোনো আত্মাকে শান্ত করা ছিল না, একদমই না। ওর আসল উদ্দেশ্য ছিল গ্রামের মেয়েদের মনে ভয়টাকে জিয়ে রেখে তাদের কন্ট্রোল করা। ওর কাছে মেয়েরা ছিল শুধুই একটা শরীর, যার ওপর ও নিজের অধিকার ফলাতে চেয়েছিল। হারাধন পণ্ডিতের পুরো ষড়যন্ত্রটা একবার ভেবে দেখুন। ও শাকচুন্নির কিংবদন্তিটাকেই নিজের ভয়ের ব্যবসা চালানোর জন্য ব্যবহার করত। সুরক্ষা দেওয়ার নাম করে আসলে ও নিজের পুরুষতান্ত্রিক ক্ষমতাকে টিকিয়ে রাখত।
আর এই নোংরা ক্ষমতার খেলার শিকার হতো গ্রামের অগণিত অসহায় মেয়ে। গল্পের ক্লাইম্যাক্সটা কিন্তু কোনো ভূত তাড়ানোর গল্প নয়, একদমই নয়। এটা হলো একটা কিংবদন্তির বদলে যাওয়ার গল্প। এখানে আমরা দেখি কিভাবে একটা ভয়ের গল্প একটু একটু করে একটা সাহসের গল্প হয়ে ওঠে। পণ্ডিত তো চেয়েছিল নায়রাকে মাধ্যম বানিয়ে আত্মাকে বোতলবন্দি করবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। নায়রা হয়ে উঠল সেই সব চুপ করিয়ে দেওয়া মেয়েদের আওয়াজ। ওর মুখ দিয়ে বেরিয়ে এলো যুগ যুগ ধরে জমে থাকা আগুন, জমে থাকা প্রতিবাদ, যা পণ্ডিতের সমস্ত ষড়যন্ত্রকে এক মুহূর্তে ছাড়খাড় করে দিল। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? একটা বিবর্তন, তাই না? গল্পটা শুরু হয়েছিল কল্যাণীর ব্যক্তিগত একটা ট্র্যাজেডি দিয়ে, সেখান থেকে সেটা হয়ে উঠল শাঁকচুন্নির সম্মিলিত ক্রোধের কিংবদন্তি, আর শেষে নায়রার মাধ্যমে সেই গল্পটা সারা পৃথিবীর কাছে পৌঁছানোর একটা রাস্তা খুঁজে পেল। এই গল্পটা এটাই শেখায় যে একসাথে আওয়াজ তুললে যে কোনো অত্যাচারের বিরুদ্ধে সেটাই হয়ে ওঠে সবথেকে বড় অস্ত্র। আর শেষ পর্যন্ত কিংবদন্তি নিজেই বিচার করে। যে ভয়টাকে হারাধান পণ্ডিত এতদিন নিজের অস্ত্র বানিয়েছিল, সেই ভয়ই ওকে গিলে খায়। শাকচুন্নির সম্মিলিত আত্মা পুকুর থেকে উঠে এসে পণ্ডিতকে টেনে নিয়ে যায় সেই অতল গভীরে। এর থেকে বড় বিচার আর কি হতে পারে, তাই না? গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু নীরবতার মধ্যে নয়। নায়রার রেকর্ডিংটা হয়তো অসম্পূর্ণ থেকে গেছে, কিন্তু ওর কাজটা অসম্পূর্ণ থাকেনি। গল্পটা এই আশা জাগিয়ে শেষ হয় যে সত্যের গলা টিপে ধরা যায়, কিন্তু সেই আওয়াজকে পুরোপুরি মেরে ফেলা যায় না। কে জানে, হয়তো এখন সেই প্রাচীন কণ্ঠস্বর নায়রার মাইক্রোফোনের মাধ্যমেই কথা বলবে।